হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসই A1 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তবে একবার বোর্ডে কি লেখা আছে আমরা সবার আগে দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি অনার্স 5th সেম ডিএসই A1, এখানে প্রশ্ন হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তা সন্ন্যাসী একটা সম্প্রদায় এবং ফকিরও একটি সম্প্রদায়। অ্যাকচুয়ালি এরা ছিল কৃষক সম্প্রদায়। এরা সন্ন্যাসীদের মতো পোশাক পরিচ্ছদ ব্যবহার করতেন, তাই এদেরকে সন্ন্যাসী বলা হয়। এরা ছিল অ্যাকচুয়ালি যাযাবর এক ভ্রাম্যমান সন্ন্যাসী সম্প্রদায়। মুঘল যুগের শেষ দিকে এরা বাংলাদেশে এসে এরা স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং এরা মুঘল যুগে ছিল সৈনিক হিসেবেও কিন্তু কাজ করেছিল। তো এদেরকে বলা যায় যে কর্মচ্যুত মুঘল সৈন্য। এই কর্মচ্যুত মুঘল সৈন্য তারা বাংলাদেশে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং কৃষি কাজ শুরু করে। এই সম্প্রদায়কে বলা হয় সন্ন্যাসী। কিন্তু এই সন্ন্যাসী সম্প্রদায় ব্রিটিশ শাসন এবং শোষণের বিরুদ্ধে, ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে প্রথম বাংলাদেশে তারা বিদ্রোহ ঘোষণা করে। অর্থাৎ ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে প্রথম কৃষক আন্দোলন হয়েছিল এই বাংলাদেশে, যে আন্দোলনকে আমরা বলবো সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ। 1763 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ শুরু হয় এবং বহুদিন ধরে এই বিদ্রোহ কিন্তু চলতে থাকে, প্রায় 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রায় 40 বছর এই বিদ্রোহ এক নাগাড়ে কিন্তু ইংরেজ সরকারের বিরুদ্ধে হয়ে গেছে এবং বাংলাদেশের বগুড়া, মালদহ, দিনাজপুর, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, এরকম কুচবিহার একাধিক জায়গায় ছিল এই বিদ্রোহের প্রধান ঘাঁটি এবং ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, মুসা শাহ ছিলেন এই আন্দোলনের বা এই বিদ্রোহের প্রধান নেতা। এখন এই বিদ্রোহ এক নাগাড়ে প্রায় 40 বছর ব্রিটিশ সরকারকে বিব্রত করে রেখেছিল। এখন প্রশ্ন হচ্ছে বিদ্রোহের কারণ কি, কেন তারা বিদ্রোহ করলেন? মূলত প্রথম কারণ, এই সন্ন্যাসী ফকিরদের উপরে ব্রিটিশ শাসনকালে যে ইজারাদারি ব্যবস্থা চাপানো হয়েছিল, সেই ইজারাদাররা রাজস্ব আদায়ের নামে এদের উপরে অকথ্য অত্যাচার করতেন। এটাই ছিল প্রথম কারণ। এই অত্যাচারের হাত থেকে তারা রেহাই পাওয়ার জন্য বিদ্রোহ করেছিল। এছাড়া এই সন্ন্যাসী সম্প্রদায় এরা দলবদ্ধভাবে, এরা কৃষক হলেও এরা দলবদ্ধভাবে মাঝে মাঝে তীর্থ করতে যেতেন, কিন্তু ব্রিটিশ সরকার এই তীর্থের উপরেও কিন্তু কর চাপিয়েছিল। ফলে এই সন্ন্যাসীরা ইংরেজ সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফকিরদের কথা বলা যায়, ফকির একটা সম্প্রদায়, সুফি ধর্ম থেকে এদের আগত হয়েছিল ফকির সম্প্রদায়। এই ফকিরদের যে দরগা, সেই দরগা বা পীর সাহেবের দরগা বা যা খানকা বলি আমরা, যে সুফি ধর্মে জানি, সেই খানকার উপরেও কিন্তু কর চাপিয়েছিল। ফলে এই ফকিররা বিদ্রোহী হয়ে ওঠে। তো এরকম একাধিক কারণে এই সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় 1763 খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘোষণা করে। বিশেষ করে রংপুরে, বাংলাদেশের রংপুরে এই বিদ্রোহ সব থেকে চরম আকার ধারণ করে। এই বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ সরকার সেনা নামায় এবং প্রথমে 1772 খ্রিস্টাব্দে এই রংপুরে ব্রিটিশ সেনা এখানে নামানো হয় এবং সেনাপতি টমাস বিদ্রোহীদের দমন করতে ব্যর্থ হন এবং তিনি নিহত হন বিদ্রোহীদের হাতে। পরের বছর 1773 সালে ক্যাপ্টেন এডওয়ার্ডসকে পাঠানো হয়। এডওয়ার্ডসও বিদ্রোহীদেরকে দমন করতে ব্যর্থ হন এবং তিনি বিদ্রোহীদের হাতে নিহত হন। তা বোঝাই যায় যে এই আন্দোলন কিন্তু চরম আকার ধারণ করেছিল এবং এই আন্দোলনের আক্রমণের, বিদ্রোহীদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল যে ধনী যে জমিদাররা ছিলেন তাদের কাছারি, তাদের শস্য ভাণ্ডার, সরকারি যে রাজস্ব বিভাগ, এগুলি তারা আক্রমণ করতেন। সরকারি ইংরেজদের যেসব কুঠিগুলো ছিল এগুলো তারা আক্রমণ করতেন, ডাকাতি করতেন। তো শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয়? কারণ এখানে যেসব নেতাদের কথা বললাম, ভবানী পাঠক, দেবী চৌধুরানী,
মজনু শাহ, মুসা শাহ, এইসব নেতাদের অভিজ্ঞতার অভাব ছিল। এছাড়া সাংগঠনিক দিক দিয়েও এরা দুর্বল ছিল, এদের মধ্যে সংগঠন ছিল না। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আন্দোলনটা পরিচালিত হয়েছিল, কিন্তু কোনো একক সংগঠন এখানে ছিল না। এছাড়া যোগাযোগ ব্যবস্থার তো অভাব ছিলই। এই বিস্তীর্ণ জেলাগুলি ফরিদপুর, রংপুর, ময়মনসিংহ, কুচবিহার, মালদা, বগুড়া, এই বিস্তীর্ণ অংশ, এর ভিতরে যোগাযোগ কমিউনিকেশনের অভাব ছিল। ফলে বিদ্রোহীরা একযোগে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করতে পারেনি। তো এইসব নানা কারণে এই বিদ্রোহ ব্যর্থ হয়। এখন প্রশ্ন ওঠে পরবর্তীকালে যে এই বিদ্রোহটার চরিত্রটা কি, এই বিদ্রোহ কোন ধরনের বিদ্রোহ? এটা কি কৃষক বিদ্রোহ ছিল? যদিও এটা প্রকৃত অর্থেই কৃষক বিদ্রোহ, কারণ এই সন্ন্যাসী ফকিররা ছিল কৃষক সম্প্রদায়, এরা সন্ন্যাসীদের মতো পোশাক পরিধান করতেন, তাই এদেরকে বলা হয় সন্ন্যাসী সম্প্রদায়, এবং এদের বিদ্রোহকে বলা হয় সন্ন্যাসী বিদ্রোহ। কিন্তু এটা প্রকৃত অর্থে ছিল কৃষক বিদ্রোহ। সেই সময় ভারতের গভর্নর যিনি ছিলেন, সেই ওয়ারেন হেস্টিংস, তিনি এই বিদ্রোহকে বলেছেন যে বাংলায় কিছু যাযাবর, হিন্দুস্থানের হিন্দু যাযাবর বা অশিক্ষিত কিছু ডাকাতদের উপদ্রব, এটা ডাকাতদের উপদ্রব বলেছেন, এবং মানে হিন্দু যাযাবর গোষ্ঠীর আক্রমণের কথা বলেছেন ওয়ারেন হেস্টিংস। যদিও এটা প্রকৃত অর্থেই ছিল কৃষক বিদ্রোহ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া এখানে উইলিয়াম হান্টার, এডওয়ার্ড ও গ্যারেট, এইসব ঐতিহাসিকরা একে বলছেন কৃষক বিদ্রোহ। তবে লেস্টার হ্যাসিনসন বলে একজন ঐতিহাসিক, তিনি বলছেন যে এই বিদ্রোহীদের মূল লক্ষ্য ছিল বিদেশিদের হাত থেকে দেশকে রক্ষা করা, নিজেদের ধর্মকে রক্ষা করা। অর্থাৎ এটা একটা ধর্মীয় বিদ্রোহ ছিল, সেই কথা বলছেন লেস্টার হ্যাসিনসন। অবশ্য উইলিয়াম হান্টার এবং এডওয়ার্ড ও গ্যারেট পরিষ্কারভাবে বলেছেন এটি ছিল কৃষক বিদ্রোহ। যতই হেস্টিংস এটা ডাকাতদের উপদ্রব বলুক না কেন, এটি ছিল সম্পূর্ণভাবে কৃষক বিদ্রোহ, এবং ভারতবর্ষ তথা বাংলাদেশে সর্বপ্রথম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগঠিত কৃষক আন্দোলন। তবে এই আন্দোলনের একটা গুরুত্ব রয়েছে, এর প্রধান গুরুত্ব যেটা, প্রধান তাৎপর্য যেটা, পরবর্তীকালে একাধিক কৃষক বিদ্রোহ বাংলাদেশে হয় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে। এই বিদ্রোহগুলি অনুপ্রেরণা লাভ করেছিল এই ফকির বিদ্রোহ থেকে বা সন্ন্যাসী বিদ্রোহ থেকে। অর্থাৎ সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল পরবর্তীকালের একাধিক কৃষক বিদ্রোহের পথ প্রদর্শক। এছাড়া পরবর্তীকালে প্রায় 100 বছর পরে বিপ্লবী সন্ত্রাসবাদ বাংলাদেশে মাথাচাড়া দেয়, সারা ভারতবর্ষেই মাথাচাড়া দেয়, এবং সেখানে রাজনৈতিক ডাকাতি একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই বিপ্লবীদের হাতে। এই রাজনৈতিক ডাকাতি তথা এই বিপ্লববাদের পথ প্রদর্শক ছিল কিন্তু এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই ভবানী পাঠক, দেবী চৌধুরানীদের এইসব কাজকর্ম, দেবী চৌধুরানীর বিভিন্ন গল্প আমরা জানি, আনন্দ মঠে রয়েছে, বঙ্কিমচন্দ্রের স্বদেশ প্রেমের বার্তা ছড়ানো হয়েছে এই দেবী চৌধুরানীর এই গ্রাম বাংলায় জমিদারদের কুঠিয়ালগুলো ডাকাতির ঘটনার ভিতর দিয়ে আমরা জানি। তো এই রাজনৈতিক ডাকাতি পরবর্তীকালে বিভিন্ন বিপ্লবীরা গ্রহণ করে, অর্থাৎ তারা এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে অনুপ্রাণিত হয়। অর্থাৎ বাংলায় পরবর্তীকালে যে বিপ্লববাদের জন্ম দিয়েছিল, সেই বিপ্লববাদের পথ প্রদর্শক ছিল এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। তো এই বিদ্রোহ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে কবে এই বিদ্রোহটা হচ্ছে, 1763 থেকে 1800 খ্রিস্টাব্দে বাংলাদেশে বগুড়া, মালদা, দিনাজপুর, রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ এবং কুচবিহার, এই অঞ্চলের যারা ফকির এবং সন্ন্যাসী তারা বিদ্রোহ করেছিল। এরা কারা ছিল? এরা ছিল মুঘল যুগের কর্মচ্যুত সৈনিক, এরা যাযাবর সন্ন্যাসী সম্প্রদায়। বাংলা বিহারে এই অঞ্চলে এসে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং ব্রিটিশ সরকারের ইজারাদারি ব্যবস্থার বিরুদ্ধে অত্যাচারিত হয়ে বা তাদের উপর তীর্থকর চাপানো হলে, ফকিরদের দরগার উপরে কর চাপানো হলে এরা প্রতিবাদ করে। ফরিদপুরে এই বিদ্রোহ চরম আকার ধারণ করে। 1772-এ ক্যাপ্টেন
টমাস এবং 1773 ক্যাপ্টেন এডওয়ার্ড এখানে নিহত হন এবং বিদ্রোহীরা ইংরেজদের কুঠি, রাজস্ব দপ্তর, জমিদারদের কাছারি বা যে শস্য ভাণ্ডার এগুলো আক্রমণ করে। তবে শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থ হয়, কারণ এই সব নেতাদের মধ্যে মানে মজনু শাহ, মুসা শাহ, দেবী চৌধুরানী ও ভবানী পাঠক, এইসব নেতাদের মধ্যে অভিজ্ঞতার অভাব ছিল, এদের সংগঠন শক্তি ছিল না, দুর্বল ছিল সাংগঠনিকভাবে এবং যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়। প্রকৃতিগত দিক দিয়ে এই বিদ্রোহ কৃষক বিদ্রোহ হলেও তৎকালীন বাংলার গভর্নর যিনি ছিলেন সে ওয়ারেন হেস্টিংস একে বলেছেন হিন্দু যাযাবর গোষ্ঠীর ডাকাতি বা ডাকাতদের উপদ্রব। যদিও এখানে উইলিয়াম হান্টার এবং এডওয়ার্ড ও গ্যারেট একে কৃষক বিদ্রোহ বলেছেন, লেস্টার হ্যাচিনসন বলেছেন বিদেশিদের হাত থেকে দেশ এবং জাতিকে রক্ষা করা, ধর্মকে রক্ষা করাই ছিল এই বিদ্রোহীদের মূল উদ্দেশ্য। এর গুরুত্বটা কি? এর গুরুত্ব পরবর্তীকালের একাধিক কৃষক বিদ্রোহকে অনুপ্রেরণা দিয়েছিল এই বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এবং পরবর্তীকালে যে বাংলাদেশে যে বিপ্লববাদ মাথাচাড়া দিয়ে ওঠে তার অনুপ্রেরণা হয়ে উঠেছিল এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তো এইভাবে ধাপে ধাপে পর পর বিদ্রোহের পুরো বিষয়টা লিখতে হবে। বিদ্রোহের চরিত্রের আগে বিদ্রোহের কিভাবে হচ্ছে, তার আগে বিদ্রোহের কারণগুলো কি, তার আগে বিদ্রোহীদের পরিচয়টা কি, সবকিছু পরপর ধাপে ধাপে এর অ্যান্সারটা লিখতে হবে। তো এই ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর আমরা এর যে উত্তর, সেই উত্তরটা অন স্ক্রিনে দেখব। হিস্ট্রি অনার্স 5th সেম ডিএসসি A1, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। স্বৈরাচারী ইংরেজ শাসন, শোষণ ও ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে প্রথম প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে বাংলার কৃষক সম্প্রদায়। এই আন্দোলন সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত। এই আন্দোলনের ব্যাপ্তি ছিল 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, মোট 40 বছর। 1763 খ্রিস্টাব্দের ঢাকাতে শুরু হলেও অচিরেই তা দাবানলের মতো বগুড়া, মালদা, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুচবিহার প্রভৃতি জেলায় সম্প্রসারিত হয়। এই বিদ্রোহের নায়কদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী, মুসা শাহ প্রমুখ। বিভিন্ন গ্রন্থাদি থেকে জানা যায় মোগল যুগের মধ্য শেষ ভাগে ভারতের বিভিন্ন ভ্রাম্যমান সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় বাংলা বিহারের নানা অংশে স্থায়ীভাবে বসবাস শুরু করে, কৃষিকাজের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করে। এরা সত্যই কৃষিজীবীতে পরিণত হয়। কৃষকে পরিণত হয়েও তারা সন্ন্যাসী ও ফকিরের পোশাকই ব্যবহার করত এবং চিরাচরিত প্রথা অনুসারে মাঝে মাঝে তারা দলবদ্ধভাবে তীর্থ ভ্রমণে যেত। কোম্পানির স্বৈরাচারী নীতি তাদের বাংলার বিদ্রোহের পথে ঠেলে দেয় এবং তাদের সঙ্গে যোগ দেয় বাংলার অত্যাচারিত কৃষক সম্প্রদায় ও মোগল বাহিনীর কর্মচ্যুত সেনারা। প্যারা করে দেখো, এই বিদ্রোহের মূলে বেশ কয়েকটি কারণের উল্লেখ করা যায়। সন্ন্যাসী ফকিরদের অধিকাংশই ছিল কৃষিজীবী, মোগল বাহিনীর কর্মচ্যুত সৈন্যরাও ছিল কৃষক সন্তান। অধিক খাজনা আদায়ের নামে কৃষকদের উপর কোম্পানির ইজারাদারদের জুলুম তাদের ক্ষিপ্ত করে তোলে। সন্ন্যাসী ফকিরদের অনেকেই রেশম বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। কোম্পানির কর্মচারীরা প্রায় তাদের কাছ থেকে কাঁচা রেশম বা রেশম পণ্য বলপূর্বক ছিনিয়ে নিত। সন্ন্যাসীরা মাঝে মধ্যে দলবদ্ধভাবে তীর্থে যেত, সরকার তাদের উপর তীর্থ কর বসায়। ফকিরদেরও পীরস্থান বা দরগায় যেতে বাধা দেওয়া হয়। এইসব কারণে তারা বিদ্রোহ ঘোষণা করে এবং 50,000 বিদ্রোহীর ভয়ঙ্কর কার্যকলাপ উত্তরবঙ্গ ও বিহারে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। এটি শেষ প্যারা। বিদ্রোহীরা কোম্পানির কুঠি, রাজস্ব দপ্তর, ধনী জমিদারদের কাছারি ও শস্য ভাণ্ডার আক্রমণ করত। সাধারণ মানুষের বিরুদ্ধে তাদের কোনো আক্রমণ পরিচালিত হয়নি। এই ভয়াবহ বিদ্রোহ দমনের জন্য সেনাবাহিনীর নামে সেখানেও বিদ্রোহীরা বীরত্বপূর্ণ সংগ্রামের নজির সৃষ্টি করেন। 1772 খ্রিস্টাব্দের রংপুরের যুদ্ধে ইংরেজ বাহিনী তাদের কাছে পরাজিত হয় এবং ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন টমাস নিহত হন। 1773-এর 1 মার্চ তাদের আক্রমণে ক্যাপ্টেন এডওয়ার্ডসের বাহিনী বিধ্বস্ত হয় এবং ক্যাপ্টেন এডওয়ার্ডস নিহত হন। শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থ হয় এবং এর জন্য নেতাদের অভিজ্ঞতার অভাব, সাংগঠনিক দুর্বলতা, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা এবং সাম্প্রদায়িক বিভেদের কথা বলা যায়। বড়লাট ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে হিন্দুস্থানের যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব বলে চিহ্নিত করলেও এটি ছিল প্রকৃত কৃষক বিদ্রোহ। উইলিয়াম হান্টার, এডওয়ার্ডস ও গ্যারেট একে কৃষক বিদ্রোহ বলেছেন। লেস্টার হ্যাচিনসনের মতে এই বিদ্রোহের লক্ষ্য ছিল বিদেশিদের হাত থেকে নিজ দেশ
ও ধর্মকে রক্ষা করা। তার মতে 100 বছর পর বাংলায় যে বিপ্লববাদী আন্দোলন শুরু হয়, এই বিদ্রোহ হলো তার অগ্রদূত। এই ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। যদি শুধু সন্ন্যাসী বলে একই, যদি ফকির বিদ্রোহ বলে একই উত্তর, বা সন্ন্যাসী ফকির বিদ্রোহ একসাথেই এটা পরিচালনা করা হয়েছিল। তাই যা সন্ন্যাসী বিদ্রোহ তাই ফকির বিদ্রোহ। এর উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে।